নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলা। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে, নিয়ে চলে এসেছি আজকের বিশেষ অনুষ্ঠান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার বর্তমানে বেশ চাপে পড়েছেন আগাম নির্বাচনী প্রক্রিয়া নিয়ে। বারবার সংস্কারের প্রসঙ্গ তুলে মোহাম্মদ ইউনূস নির্বাচনকে পিছিয়ে দিতে চাইছেন। তবে বিএনপি এবং সেনাবাহিনীর চাপে কার্যত তিনি এখন দিশেহারা। সেনাবাহিনীর সম্প্রতি বক্তব্য থেকে যা বোঝা যাচ্ছে, তারা চাইছেন নির্বাচন খুব তাড়াতাড়ি হোক, না হলে হয়তো সেনা অভ্যুত্থান হতে পারে। অপরদিকে দেশের সাধারণ মানুষের একাংশের মধ্যেও কিন্তু একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছে। বর্তমানে ইউনূস রয়েছেন জাপান সফরে, সেখানেও বাংলাদেশের আগাম নির্বাচন নিয়ে কথা উঠলে তিনি বলেছেন আগামী ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। তবে সঙ্গে তিনি তার চিরাচরিত যে সংস্কারের কথা সেটাও জুড়ে দিয়েছেন, অর্থাৎ সেই আবার সংস্কারের কথা তুলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা। তবে ইউনূসের এই কূটকৌশল ঠিক কতদিন কার্যকরী হবে, যদিও তিনি আবার আরেকদিকে ভারত বিদ্বেষ এবং পাক প্রেম এই দুটোকে কাজে লাগিয়ে তার গদিকে আরো শক্ত করার চেষ্টায় রীতিমতো উঠে পড়ে লেগেছেন। তার একটা অন্যতম উদাহরণ হলো সম্প্রতি রাজাকারদের জেল থেকে ছাড়া দিয়ে দেওয়া। তবে কি হতে চলেছে বাংলাদেশের নির্বাচন? আদৌ কি এই নির্বাচন হবে? ভবিষ্যতে বা কি বাংলাদেশের? এই নিয়ে আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। তবে তার আগে আমরা একবার দেখে নেব এই নিয়ে ঠিক কি বলছে এপার বাংলার সাধারণ মানুষ। ফাঁসির সাজাপ্রাপ্ত ভয়ঙ্কর অপরাধীদের জেল থেকে মুক্তি দিচ্ছে মোহাম্মদ ইউনূস। এছাড়াও বহু জামাত নেতাকে মুক্তি দিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার। এবং ইউনূসের মুখে কিন্তু চলছে ভারত বিরোধিতা। এই যে ইউনূসের ভারত বিরোধিতা, এটা কি শুধুমাত্র ভারত বিরোধিতা, নাকি বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার জন্য এই ভারত বিরোধিতা করছেন মোহাম্মদ ইউনূস? কি মনে করছেন এই বাংলার সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি ইউনূসের এই ভারত বিরোধিতা শুধু বাংলাদেশে টিকে থাকার জন্য, নাকি সত্যিই ভারত বিরোধিতা করছেন বা ভারতের বিরুদ্ধে বিদ্বেষ মনে পুষে রেখেছেন মোহাম্মদ ইউনূস? না, কিছুটা তো আছেই। রাজনীতি স্বার্থে গদি বাঁচাতে, দেশের স্বার্থে গদি বাঁচাতে এগুলো বলতে হয়। যত উনি বলবেন এগুলো ভারতের বিরুদ্ধে, তত উনি টিকে থাকবেন। হ্যাঁ, এগুলো দেশের স্বার্থে যখন একটা সিটে সে বসে যায়, তখন ইচ্ছা না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আবার বলতে হয়ও। হয়তো দেখা যাচ্ছে ইচ্ছে নেই, কিন্তু দেশের সৈন্যবাহিনী হেনা তেনার চাপে বলতে হচ্ছে, ধরতে হবে। সবাই তো সব জিনিস জানে না। ইউনূসের বরাবরই ওর বিয়ের কোনো ওনার যা কাজকর্ম, তাতে ভারতের কেন বাংলাদেশের যে ভালো হবে সেরকম কোনো কাজকর্ম উনি করছেন না। ভারত তো পরে, আগে তো আমি যে দেশটার জন্য এখানে এসছি, যে মানুষগুলোর জন্য আমি এসছি, আগে তো সেই মানুষগুলোর ভালো করব, তারপর আমি অন্য দেশের কথা চিন্তা করব। অবশ্যই অবশ্যই বাংলাদেশ তো টোটাল এখন ওই জঙ্গিদের বাংলাদেশ হয়ে গেছে। এখন তো ভালো মানুষের বাংলাদেশ নেই। আগে যে বাংলাদেশ আমরা দেখেছি বা ছিল বছর আগেও, এখন সেটা নেই। উনি টিকে থাকার জন্য এটা করছেন, আর কিছুই না। সরিয়ে দেওয়া দেয়, পৃথিবী থেকে সরিয়ে দিব ওকে। এই ধরনের কথাবার্তা বলা ঠিক না। অবশ্যই টিকে থাকা কথা বলার জন্য, কারণ উনি যে কাজটা করেছেন মোটেই সমর্থনযোগ্য না। না, নিজের গদি বাঁচানোর জন্য। ক্ষমতা এমন একটা জিনিস যেটা সবাই নিজে ধরে রাখতে চায়, এই জন্যই করছে। নির্বাচন যত দেরি হবে উনি ক্ষমতায় থাকবেন, সোজা কথা। এটা সবাই চায়। হ্যাঁ, যেহেতু ইসলামিক কান্ট্রি, ওনার মেজরিটিটা তো ওইখানেই। ম্যাক্সিমাম যেসব দলগুলো আছে সবই তো বুঝতেই পারছেন। এটাই একটা কমন ব্যাপার। যত দেরি হবে ইলেকশনের, উনি ততদিন গদিতে বসে থাকবেন। রাষ্ট্রবিরোধী কথাবার্তা তো বলতে পারবে না, রাষ্ট্রের হয়েই কথা বলবে। মাঝে মাঝে দেশাত্মবোধক কিছু সাপোর্ট করার জন্য, যেসব উগ্রপন্থী টাইপের লোকজন আছে তাদেরকে উস্কানিমূলক দেওয়ার জন্য ভারত বিরোধী কথাবার্তা বলতে হবে। এটাই বাস্তবতা। গতিতে থাকার জন্যই বলছেন, ওখানকার সব লোকজনও এটাই চাইছে। হ্যাঁ, উনি তো ছাড়বেন, ওনার তো কিছু করার নেই। উনি তো পলিটিক্যাল নেতা না, ওনাকে তো ওরাই বানিয়েছে। যারা বানিয়েছে ওরা যেভাবে বলছে ওইভাবে উনি করছেন, ওনার কোনো নিজের কিছু নেই। ভারত বিরোধী কথাবার্তা বলে আসলে বাংলাদেশের মানুষের কাছে তিনি
নিজেকে ভারত বিরোধী নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন এবং তার মধ্যে দিয়ে তিনি জামাত এবং বিএনপিকে খুশি করতে এই ভারত বিরোধী কথাবার্তা তিনি বারবার বলছেন এবং তার গদি বাঁচাতে ভারত বিরোধিতা করছেন মোহাম্মদ ইউনূস। এমনটাই মত বেশিরভাগ সাধারণ মানুষের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। আমরা দেখেছি বেশ কয়েক মাস ধরেই বাংলাদেশের আগাম নির্বাচন নিয়ে সরব হয়েছে বিএনপির মতো দলগুলি। আবার সেদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও সম্প্রতি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সম্প্রতি সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন আগাম নির্বাচনের সম্ভাব্য দিন। এটা কি বিএনপি এবং সেনাবাহিনীর চাপে পড়ে রাখা তার বক্তব্য? আদৌ কি বাংলাদেশের নির্বাচন হবে? বাংলাদেশের সাধারণ মানুষই বা এই মুহূর্তে ঠিক কি চাইছেন? কি হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ? সরকারি সফরে জাপানে গিয়েছেন ইউনূস। বুধবার সে দেশের রাজধানী টোকিও একটি অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই নির্বাচন নিয়ে প্রশ্ন আসে তার কাছে। তিনি জানান, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে হতে পারে। অবশ্য অন্তর্বর্তী সরকারের তরফে আগেই এই সময়ের কথা জানানো হয়েছিল। গত সপ্তাহে রাজনৈতিক দলগুলির সঙ্গে ইউনূসের বৈঠকের পর তার প্রেস সচিব শফিকুল আলম জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে। তবে এর সঙ্গে ইউনূস জুড়ে দিয়েছেন সংস্কারের প্রশ্ন। আর এখানেই সংশয় দানা বেঁধেছে। ভোট নিয়ে বাংলাদেশের রাজনীতিকদের ধৈর্য হারানোর বিষয়টিও উঠে এসেছে ইউনূসের বক্তব্যে। তিনি যে বিএনপিকেই নিশানা করেছেন তা মনে করছে রাজনৈতিক মহল। ফলে একটি ধীর গতির কাজের সঙ্গে নির্বাচনকে জুড়ে দিয়ে ফের কোনো কূটকৌশলের আশ্রয় নিতে চাইছে কিনা ইউনূস, এটাই এখন রাজনীতিকদের নজরে। তবে এটা বলা যায়, ভারত বিদ্বেষ এবং পাকপ্রীতি এই দুটোকে একসঙ্গে নিয়ে বাংলাদেশের বিকল্প অস্তিত্ব যে ইউনূস তৈরি করতে চাইছে তা অস্পষ্ট নয়। সাজাপ্রাপ্ত রাজাকারদের মুক্তি দেওয়া এর একটা প্রকৃষ্ট উদাহরণ। তবে যেভাবে তিনি মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে চলেছেন তাতে ভীষণভাবে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ফলে গৃহযুদ্ধের পরিস্থিতি হয় কিনা তাও ভাববার বিষয়। বিশেষজ্ঞরা মনে করছেন দেশের অভ্যন্তরে এমনটাই চাইছেন ইউনূস। তাতে গদি আঁকড়ে রাখার জন্য বাংলাদেশের পরিস্থিতিকে খাড়া করার সুযোগ পাবেন তিনি। এদিকে বাংলাদেশের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে রেখেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, না হলে ঠিক সময় ঠিক পদক্ষেপ। তবে ইউনূসের যা মনোভাব তাতে সেনা অভ্যুত্থান কিংবা জনরোষ ছাড়া তাকে যে গদি থেকে সরানো যাবে না, এটাই এখন মনে করতে শুরু করেছেন বাংলাদেশের মানুষ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার, ওনার থেকে আমরা এ বিষয়ে বিশদে জেনে নেব। অর্কদার, সম্প্রতি বাংলাদেশে যে নির্বাচন নিয়ে বারবার কথা উঠছে এবং কার্যত কিন্তু মোহাম্মদ ইউনূস মানে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। এমনকি সম্প্রতি সেনাবাহিনীও এই নিয়ে কথা তুলেছিল। এখন জাপান সফরে গিয়েও এই নিয়ে কথা উঠেছে। সেখানে ইউনূস বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে পরের বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে, কিন্তু তার সাথে তিনি আবার সেই সংস্কারের কথাটা জুড়ে দিয়েছেন, সেই ধীর প্রক্রিয়া। তাহলে কি আদৌ তিনি নির্বাচনের পক্ষে, নাকি সংস্কার বলে আবারও এড়িয়ে যাবেন? ইউনূসের এই সরকারটা হচ্ছে একটা অবৈধ দখলদার সরকার এবং ইউনূস হচ্ছে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার। ইউনূস সবসময় ক্ষমতা আঁকড়ে ধরতে ভালোবাসে। দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। তাই কারুর মনে সামান্যতম আশা থাকা উচিত নয় যে ইউনূস নির্বাচন করবে। ওকে লাথি মেরে না তাড়ালে পরে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। ধূর্ত, বদমাশ, খ্যাতিসম্পন্ন বাটপার হচ্ছে ইউনূস। ও হচ্ছে রাজাকার, আর ওর সঙ্গী সাথীরা হচ্ছে রাজাকারের বংশধর। ইউনূস জানে নির্বাচন করলে বাংলাদেশের মানুষ ওকে দু লাথি মেরে তাড়াবে এবং ওর সঙ্গী সাথীদের। অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাহলে ইউনূসকে লাথি মেরে যখন তাড়াবে ইউনূস জানে তা যতদিন সম্ভব ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইছে। যে লোকটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চায় না, 60 বছর হচ্ছে অবসরের বয়স, ও পদ ছেড়েছিল 71 বছর বয়সে, তাও আদালতের নির্দেশে। যে সামান্য গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে চায় না, এই সুদখোর বৃদ্ধ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেবে? কখনোই ছাড়বে না। ও নির্বাচন করছে, ওটা হচ্ছে ভাঁওতা দিচ্ছে। ও নির্বাচন করতে চাইছে না।
যখন খুব চাপ হবে নির্বাচনে, তখন ও বাংলাদেশ একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে এবং বলবে এখন দেশের সার্বভৌমত্ব বিপদের মুখে, এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এখন তো নির্বাচন করা সম্ভব নয়। নানা ছল ছুতো করে ও আরো 5টা বছর কাটাতে চায়। ও হচ্ছে একটা অপশক্তি, কালো শক্তির প্রতীক। তাহলে ইউনূস সরকার তার থেকে রেহাই কিভাবে হবে? সেটা কি গৃহযুদ্ধ নাকি সেনা অভ্যুত্থান? ওকে নির্বাচন যদি ও না করে, সেনাবাহিনী বলিষ্ঠ পদক্ষেপ নেবে। নির্বাচন ওকে তো করতে হবে, মানে ও যদি না করতে চায় আলটিমেটলি ও স্বেচ্ছায় করবে না, সেনাবাহিনী ফোর্স করবে, ওকে উৎখাত করবে, হয়তো বন্দিও করে ফেলতে পারে, নইলে দেশের বাইরে পাঠিয়ে দেবে। কিন্তু এই প্রসঙ্গে তো সেনাবাহিনী বলছে যে তাদের সাথে সরকারের কোনো বিরোধ নেই। কথা বলতে হয়, নির্বাচনটা করতেই হবে। ডিসেম্বরও দেরি, ঠিক আছে, তাও ডিসেম্বর বলেছে ডিসেম্বর। সংস্কারটা হচ্ছে চলমান প্রক্রিয়া। সংস্কার করার জন্য তো ওকে আনা হয়নি, ওকে আনা হয়েছে নির্বাচন করানোর জন্য, সবাইকে নিয়ে নির্বাচন। সেটা এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার করতে চাইছে না। বাটপার না হলে কি নির্বাচন করতো না? ও সবসময় ব্যাকডোর দিয়ে ক্ষমতায় ঢুকতে চায় এবং সেটাকে আঁকড়ে ধরতে চায়, এটাই করছে। এই সংস্কার প্রসঙ্গে একটা প্রশ্ন করি, যে বাংলাদেশে ইউনূসের সরকার, সেটা তো অন্তর্বর্তী সরকার, কোনো নির্বাচিত সরকার নয়, অর্থাৎ অসাংবিধানিক সরকার আমরা তাকে বলতেই পারি। তার সংস্কার করার অধিকার কতখানি? কোনো ম্যান্ডেটই নেই। ও সংস্কারের দুয়ো তুলে ক্ষমতায় থাকতে চাইছে, আর সংস্কার করবে নির্বাচিত সরকার। ওকে ও তো এরা কালো শক্তি, অপশক্তির প্রতীক। ওতে কনভিক্টেড পারসন, বাংলাদেশ থেকে টাকা পাচার মামলায় অভিযুক্ত। বাংলাদেশ থেকে যে টাকা ও পাচার করেছে সেটা ডলারে কনভার্ট করে ঘুষ দিয়ে পুরস্কার পেয়েছে। ও র্যাকেটিয়ার, সবাই জানে এটা। ছাত্ররা ওকে বসিয়েছিল কারণ ও ওদেরকে পয়সা করে দিয়ে অভ্যুত্থানে সহযোগিতা করেছিল। বিদেশ থেকে টাকা ও ব্যবস্থা করে দিয়েছিল যাতে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রিসোর্সের কোনো অভাব না হয়। আমি বললাম না, অপশক্তি, কালো শক্তির প্রতীক ইউনূস। ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী, সেখানে তো রাজনৈতিক ব্যক্তিত্ব কেউই নেই, বলা যায় বেশিরভাগই আমেরিকার সাথে তাদের লিঙ্ক অথবা পাকিস্তানের সাথে লিঙ্ক। তো এইরকম একটা উপদেষ্টা মণ্ডলী কিভাবে তৈরি হলো একটা দেশের চালানোর জন্য? এবং এই উপদেষ্টা মণ্ডলী বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, সেটাকে আদৌ কি মোকাবিলা করতে পারবে? এই উপদেষ্টা মণ্ডলীতে তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, কিছু বিদেশি নাগরিক আছে আর কিছু জঙ্গি জিহাদি আছে। তো ইউনূস যেমন, তার সঙ্গী সাথীরাও তেমন। এরা বাংলাদেশের স্বার্থ রক্ষা ওদের কাছে অগ্রাধিকার নয়। এদের অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশটাকে বিদেশি শক্তির কাছে বেচে দেওয়া, বিনিময়ে যতদিন সম্ভব ক্ষমতায় টিকে থাকা। এর বাইরে কিচ্ছু নেই। তাহলে বলছেন ইউনূস যে কথা দিলেন আগামী জুনের মধ্যে নির্বাচিত সরকার আসবে, সেই কথার কোনো দাম নেই? ইউনূসের কোনো কথারই দাম নেই। ও তো মিথ্যাবাদী লোক। ওকে যে বিশ্বাস করবে সে ঠকবে। একমাত্র বাংলাদেশের মুক্তির উপায় হচ্ছে ইউনূসকে সরানো, যেটা যত তাড়াতাড়ি হবে তত বাংলাদেশের মঙ্গল। একটা দিনও ক্ষমতায় আছে, বাংলাদেশ কয়েক প্রজন্ম পিছিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, এই যে পাকিস্তান পন্থী একটা চিন্তা ভাবনা উত্থান, এবং অন্যদিকে পাকিস্তানে বর্তমানে যেটা সবচেয়ে বড় ঘটনা চলছে, বালৌচদের উত্থান। তারা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাইছে। সম্প্রতি মারহাম বালৌচ, যিনি অন্যতম ওখানকার বিপ্লবীদের মুখ, তিনি একটা বক্তব্য রেখেছেন যে আমরা বালৌচ, এটা বালুচিস্তান, এটা বাংলা নয়, আমরা আমাদের শহীদদের ভুলে যাইনি। অর্থাৎ কোথাও গিয়ে এই বিশ্বের মানচিত্রে বাংলাদেশের ৭১-এর শহীদদের ভুলে যাওয়া, তাদের নিয়ে বাটপারি করার একটা চিত্র তৈরি হয়ে যাচ্ছে। সেটা ইউনূস করছে, হয়তো মুক্তিযুদ্ধটাকে মুছে দিতে চায়। মানে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ সৃষ্টি, এটা ইউনূসের যারা সমর্থক তারা মনে করে এটা ভারতের চক্রান্ত, তারা অভিন্ন পাকিস্তানের অংশ হিসাবে থাকতে চেয়েছিল। তাই এখন ক্ষমতা পেয়ে তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাইছে। মুক্তিযুদ্ধের চেতনা যাদের মনে আছে তাদেরকে অত্যাচার করছে, বঙ্গবন্ধুকে অপমান করছে, এগুলো করছে তারা। এটা স্বাভাবিকই,
কারণ ইউনূসের পক্ষের শক্তি হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সমর্থনে ইউনূস ক্ষমতায়, তার ক্ষমতায় টিকে থাকার শর্ত হলো মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে মুছে দেওয়া। ঠিক সেটাই করছে ইউনূস। তাহলে কি তারা আবার ব্যাকে ফিরে গিয়ে পাকিস্তানের সাথে একজোট হয়ে একটা গোটা পাকিস্তান চাইছে? সেটা সম্ভব হবে না, কিন্তু পাকিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করতে চায়। আলাদা করে তো পাকিস্তানের সঙ্গে মিশে যাওয়া সম্ভব না, সেটা বাংলাদেশের মানুষ কখনো অ্যালাউ করবে না। বাংলাদেশের সিংহভাগ মানুষ এখনো মুক্তিযুদ্ধের পক্ষে। এরা যারা, এরা বাংলাদেশের জনসংখ্যার 20%, কিন্তু এরা রাষ্ট্র ক্ষমতায় আছে, এদের হাতে বেআইনি অস্ত্র আছে, সেই জন্য মানুষ হয়তো চুপ করে আছে। কিন্তু তাদের সেই আশা পূরণ হবে না, এটাকে আবার বাংলাদেশে এই পাকিস্তানের একটা কলোনি বানানো। সম্পর্ক থাকবে, গভীর সম্পর্ক থাকবে পাকিস্তানের সাথে। এই যে এতটা পাকিস্তানকে সাপোর্ট করা, এটার থেকে ইউনূসের ঠিক কি লাভ হবে? জামাতিদের সমর্থন নাকি আরো কিছু? সেজন্যই তো ও যাদের সমর্থনে ঢাকায় আছে তারা সবাই পাকিস্তানপন্থী এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এবং সেই জন্য ইউনূস পাকিস্তানের সঙ্গে দহরম মহরম বাড়াচ্ছে, এটাই একমাত্র কারণ। একটা সময় ছিল ৭১-এর যুদ্ধের পর থেকে বাংলাদেশ এবং পাকিস্তান বলা যায় একেবারে শত্রু রাষ্ট্র। মাঝখানে ছিল ভারত, ভারতের সাথেও পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কিন্তু বাংলাদেশের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। এই যে উপমহাদেশের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে রাষ্ট্র, তিনটেই উন্নয়নশীল রাষ্ট্র, তাদের যে সম্পর্কের সমীকরণটা পাল্টাচ্ছে, এইটা উপমহাদেশের রাজনীতিতে কি এফেক্ট ফেলবে? উপমহাদেশের রাজনীতিতে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। এখন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা হওয়ায় ভারতবর্ষের পূর্ব প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, এবং বাংলাদেশের মাটিকে ব্যবহার করে বৃহৎ শক্তি চেষ্টা করবে তাদের প্রভাব বাড়াতে। বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সীমান্ত আছে, সেখানে রাখাইন প্রদেশটা দখল করেছে আরাকান আর্মি। রাষ্ট্রপুঞ্জ বকলমে আমেরিকা বলছে যে বাংলাদেশের মাটিকে হিউম্যান করিডোর বা ত্রাণ করিডোর হিসাবে ব্যবহার করতে দেয়া হোক, যাতে রাখাইন প্রদেশে দুর্ভিক্ষের পরিস্থিতি, সেখানে প্রয়োজনীয় রসদ পাঠানো যায় এবং আরাকান আর্মিকে লজিস্টিক সাপোর্ট দেওয়া যায়। অর্থাৎ বাংলাদেশের মাটিকে আন্তর্জাতিক বৃহৎ শক্তির খেলার মাঠে পরিণত করেছে ইউনূস। বাংলাদেশের সেনাবাহিনী এটা চাইছে না যে তাদের দেশের মাটিতে বিদেশি সৈন্য কেন থাকবে। হিউম্যানিটেরিয়ান করিডোরের অর্থ হলো সেখান দিয়ে মাদক চালান, জঙ্গি চালান, বেআইনি অস্ত্র চালান, এগুলো হয়। পৃথিবীর সব দেশেই হিউম্যানিটেরিয়ান করিডোর হলে এই সমস্ত সমস্যাগুলো হয়। তো বাংলাদেশের সেনাবাহিনী যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তারা ইউনূসের দেশকে বেঁচে দেওয়ার চক্রান্ত ওরা ধরে ফেলেছে। তাই তারা বলেছে না, বাংলাদেশের মাটিকে কোনো রকম বিদেশি শক্তির উপস্থিতি তারা মানবে না। এই যে তাহলে বাংলাদেশের যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে, এবং সেটার চাপটা আমাদের নর্থ ইস্টের দিকে পড়তে পারে বলে মনে হচ্ছে, ভারত এই বিষয়ে ঠিক কতটা সতর্ক? ভারত সতর্ক আছে, সীমান্তে তৎপরতা বেড়েছে। ভারতও কিছু সীমান্ত লাগোয়া পরিত্যক্ত বিমানবন্দরকে আবার কার্যকরী করছে আমাদের চিকেন নেটকে প্রোটেক্ট করার বিষয়। তো সম্পর্কের মধ্যে জটিলতা আছে, উত্তেজনা আছে, কিন্তু ভারত এত বড় বৃহৎ শক্তি, বাংলাদেশের স্পর্ধা নেই ভারতবর্ষকে কোন রকম ক্ষতি করার। কিন্তু জঙ্গি জিহাদিরা তো নাশকতা করতে পারে, বাংলাদেশের মাটি থেকে চক্রান্ত হতেই পারে। তাই আমাদের বাড়তি সতর্কতা নিতে হবে। এই নির্বাচন যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি, শেষ অবধি যদি নির্বাচন সম্ভব না হয়, তাহলে ঠিক পরিস্থিতিটা কি দাঁড়াবে? সেখানে সেনা শাসন হবে, বা জরুরি অবস্থা হবে, বা জাতীয় সরকার হবে, কিছু একটা হবে। এই অনির্দিষ্টকাল তো এরকম চলতে পারে না, পরিবর্তন একটা হবে। যত তাড়াতাড়ি হয় গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বাংলাদেশের মানুষ এবং ভারতীয় উপমহাদেশের শান্তি সুস্থিতির পক্ষে সেটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনেক ধন্যবাদ অর্কদা। আলোচনা থেকে আমরা দেখলাম বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, সেই পরিস্থিতির সুরাহা কিন্তু একমাত্র একটা সুষ্ঠু নির্বাচন দ্বারাই সম্ভব। অপরদিকে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থাৎ মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু সংস্কারের দোহাই দিয়ে ঠিক এই নির্বাচনকেই ক্রমশ পিছিয়ে দিতে চাইছেন। তাহলে কি বাংলাদেশের গণতন্ত্র ক্রমশ আরো বেশি সংকটের দিকে এগিয়ে যাচ্ছে? কি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ? আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।